আমাদের ডেইলি লাইফের বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের ব্যাটারি ইউজ হয়ে থাকে। আর এইসব ব্যাটারি হলো গ্যালভানীয় কোষের উদাহরণ। গ্যালভানীয় কোষ সম্পর্কে তো তোমরা অলরেডি জানো। আজকের ক্লাসে আমরা গ্যালভানীয় কোষকে সিম্বলিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেই সম্পর্কে জানব। IUPAC কনভেনশন অনুযায়ী গ্যালভানীয় কোষের সাংকেতিক রূপ প্রকাশের জন্য কতগুলো নিয়ম রয়েছে। চলো উদাহরণের সাহায্যে এই নিয়মগুলোকে আমরা জেনে নিই। স্ক্রিনে তোমরা যে ড্যানিয়েল কোষটি দেখছো সেখানে জিঙ্ক দণ্ড অ্যানোড হিসেবে ও কপার দণ্ড ক্যাথোড হিসেবে কাজ করে। এই গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশের জন্য জারণ অর্ধকোষ বা অ্যানোডকে বাম দিকে এবং বিজারণ অর্ধকোষ বা ক্যাথোডকে ডান দিকে লেখা হয়। জিঙ্ক ও জিঙ্ক সালফেটের সমন্বয়ে যে জারণ অর্ধকোষটি তৈরি সেখানে জিঙ্ক দণ্ড জিঙ্ক সালফেট দ্রবণে দ্রবীভূত থাকে। প্রথমে অ্যানোড গঠনকারী জিঙ্ক দণ্ডের সংকেত লিখে একটি স্ট্রেট লাইন এঁকে জিঙ্ক সালফেটের সংকেত লিখতে হবে। আবার কপার ও কপার সালফেটের সমন্বয়ে যে বিজারণ অর্ধকোষটি গঠিত হয় সেখানে কপার দণ্ড কপার সালফেট দ্রবণে নিমজ্জিত থাকে। তাই প্রথমে কপার সালফেটের সংকেত লিখে একটি স্ট্রেট লাইন এঁকে ক্যাথোড গঠনকারী কপার দণ্ডের সংকেত লিখতে হবে। আবার জারণ অর্ধবিক্রিয়ায় জিঙ্ক আয়ন ও বিজারণ অর্ধবিক্রিয়ায় কপার আয়ন অংশগ্রহণ করে। তাই জিঙ্ক সালফেট ও কপার সালফেট লেখার পরিবর্তে জিঙ্ক আয়ন এবং কপার আয়ন লেখা হয়। এছাড়াও অতিরিক্ত কোনো তথ্য যেমন কপার আয়ন বা জিঙ্ক আয়নের গাঢ়ত্ব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। গ্যালভানীয় কোষের সিম্বলিক রিপ্রেজেন্টেশনের সময় এই দুই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মাঝে একজোড়া স্ট্রেট লাইন আঁকতে হবে, যাকে আমরা লবণ সেতু বলি। এই প্রসঙ্গে তোমাদের জেনে রাখা দরকার যে অনেক সময় একই অর্ধকোষ একটি গ্যালভানীয় কোষে ক্যাথোড হিসেবে এবং অন্য কোনো গ্যালভানীয় কোষে অ্যানোড হিসেবে কাজ করতে পারে, যা আমরা এই দুটো উদাহরণ থেকে সহজেই বুঝতে পারি। এই গ্যালভানীয় কোষ সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন তোমাদের জেনে রাখা দরকার। আবার কোনো গ্যালভানীয় কোষ গঠনের সময় কোন তড়িৎদ্বারটি ক্যাথোড ও কোন তড়িৎদ্বারটি অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় সেই কনফিউশনটাও তোমাদের হয়। এবার চলো একটা উদাহরণের সাহায্যে এই কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। স্ক্রিনে তোমরা যে প্রবলেমটা দেখতে পাচ্ছ সেখানে প্রমাণ বিজারণ বিভব বা E0 মান দেওয়া আছে। দুটি তড়িৎদ্বারের মধ্যে যার E0 ভ্যালু কম সেটি অ্যানোড রূপে এবং যার E0 ভ্যালু বেশি সেটি ক্যাথোড রূপে কাজ করে। এই ইনফরমেশন অনুযায়ী নিকেল তড়িৎদ্বারটি অ্যানোড হিসেবে ও কপার তড়িৎদ্বারটি ক্যাথোড হিসেবে কাজ করে। এই গ্যালভানীয় কোষের তড়িৎদ্বার দুটিকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করলে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রনের প্রবাহ ঘটে এবং ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কারেন্ট ফ্লো হয়। ক্যাথোড ও অ্যানোড তড়িৎদ্বার দুটির মধ্যে
বিভব পার্থক্যের ফলেই তড়িৎ প্রবাহ সম্ভব হয়। এই তড়িৎ প্রবাহ সঞ্চারকারী বলকে তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স বলা হয়। এই ইএমএফকে আমরা ই সেল দিয়ে ডিনোট করি। এখন হয়তো তোমরা অনেকেই ভাবছো যে এই তড়িৎচালক বলকে তোমরা মেজার করবে কিভাবে? এর জন্য কিন্তু আইইউপিএসির কতগুলো নিয়ম রয়েছে। চলো এই নিয়মগুলোকে আমরা জেনে নিই। আইইউপিএসি নিয়ম অনুযায়ী ই সেল ইজ ইকুয়াল টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, বা ই সেলকে আমরা ই রাইট মাইনাস ই লেফট এই ফর্মেও লিখতে পারি, যেখানে ইএল হলো বাম দিকের অর্ধকোষ বা অ্যানোডের বিজারণ বিভব এবং ইআর হলো ডান দিকের অর্ধকোষ বা ক্যাথোডের বিজারণ বিভব। আবার তড়িৎচালক বলকে ভোল্ট এককে প্রকাশ করা হয়। এই প্রসঙ্গে তোমাদের জেনে রাখা দরকার যে কোষের তড়িৎচালক বল কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে, যেমন তড়িৎদ্বারের প্রকৃতি, দুই অর্ধকোষের দ্রবণের গাঢ়ত্ব ও উষ্ণতা। এখন গ্যালভানীয় কোষে সংঘটিত জারণ বিজারণ বিক্রিয়ায় যে উপাদানগুলো অংশগ্রহণ করছে তাদের অ্যাক্টিভিটি বা সক্রিয়তা 1 ইউনিট হলে ওই কোষে যে তড়িৎচালক বল সৃষ্টি হয় তাকে কোষটির প্রমাণ তড়িৎচালক বল বা E0 সেল বলে। এবার একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে E0 সেলের ভ্যালু কিভাবে ক্যালকুলেট করতে হয় চলো সেটা জেনে নিই। স্ক্রিনে তোমরা যে প্রবলেমটা দেখছো সেখানে ম্যাগনেসিয়ামের জারণ ও সিলভার আয়নের বিজারণ হচ্ছে। কাজেই ওই গ্যালভানীয় কোষে ক্যাথোড ও অ্যানোড হবে যথাক্রমে সিলভার ও ম্যাগনেসিয়াম তড়িৎদ্বার। আমরা জানি E0 সেল ইজ ইকুয়াল টু E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। এই সমীকরণে করসপন্ডিং ভ্যালুগুলো বসিয়ে E0 সেলের মান পাই 3.16 ভোল্ট। এবার আমরা গ্যালভানীয় কোষের সিম্বলিক রিপ্রেজেন্টেশন থেকে কোষ বিক্রিয়ার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানব। স্ক্রিনে তোমরা যে প্রবলেমটা দেখতে পাচ্ছ সেখানে একটি গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ দেওয়া আছে। আমরা অলরেডি জানি যে গ্যালভানীয় কোষের বাম দিকের তড়িৎদ্বারটিতে জারণ ও ডান দিকের তড়িৎদ্বারটিতে বিজারণ ঘটে। প্রথমেই আমাদের এই গ্যালভানীয় কোষের অ্যানোড ও ক্যাথোড বিক্রিয়ার সমীকরণ লিখতে হবে। তারপর ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়ার সমীকরণে ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য 2 নম্বর সমীকরণটিকে 2 দিয়ে গুণ করতে হবে এবং সব শেষে সমীকরণ দুটিকে যোগ করে কোষ বিক্রিয়ার সমীকরণটি লিখে নিতে হবে। এই একই স্টেপ ফলো করে তোমরা স্ক্রিনে আসা এই নিউমেরিক্যাল প্রবলেমটা সলভ করে দেখো তো। এখন যদি কোনো জারণ বিজারণ বিক্রিয়া থেকে গ্যালভানীয় কোষের সাংকেতিক রূপ রিপ্রেজেন্ট করতে হয় তাহলে এক্ষেত্রেও আমাদের কয়েকটি স্টেপস ফলো করতে হবে। স্ক্রিনে তোমরা একটি স্বতঃস্ফূর্ত রেডক্স বিক্রিয়া দেখতে পাচ্ছ। এই রেডক্স বিক্রিয়াতে জিঙ্কের জারণ এবং কপার আয়নের বিজারণ হচ্ছে। এবার এই আয়নীয় সমীকরণের অ্যানোড বিক্রিয়া ও ক্যাথোড বিক্রিয়াটি লিখে নিতে হবে। আমরা অলরেডি জানি যে অ্যানোডে জারণ ও ক্যাথোডে বিজারণ ঘটে। এরপর
জারণ অর্ধবিক্রিয়া থেকে অ্যানোডের গঠন ও বিজারণ অর্ধবিক্রিয়া থেকে ক্যাথোডের গঠন লিখে নিতে হবে। এবার জারণ অর্ধকোষের সংকেত বাম দিকে ও বিজারণ অর্ধকোষের সংকেত ডান দিকে লিখে এদের মাঝে এক জোড়া স্ট্রেট লাইন লিখে দিলেই আমরা গ্যালভানীয় কোষটিকে সাংকেতিকভাবে প্রকাশ করতে পারি। আবার কোনো গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ সঠিক হয়েছে কিনা জানার জন্য কিন্তু কিছু নিয়ম রয়েছে। তাহলে চলো একটা উদাহরণের সাহায্যে আমরা এই বিষয়টা জেনে নিই। স্ক্রিনে তোমরা যে প্রবলেমটা দেখছো সেখানে দুটো গ্যালভানিক সেলের সিম্বলিক রিপ্রেজেন্টেশন দেওয়া আছে। প্রথম গ্যালভানীয় কোষটির জন্য E0 সেলের মান হলো -0.6 ভোল্ট, অর্থাৎ E0 সেল <0। তাই এক্ষেত্রে কোষটির সাংকেতিক প্রকাশ সঠিক নয়। দ্বিতীয় গ্যালভানীয় কোষটির জন্য E0 সেলের মান হল +0.35 ভোল্ট, অর্থাৎ E0 সেল <0। তাই এক্ষেত্রে কোষটির সাংকেতিক প্রকাশটি সঠিক। এতক্ষণ পর্যন্ত তোমরা গ্যালভানীয় কোষের রিপ্রেজেন্টেশন সম্পর্কে জানলে। আবার কোনো কোষে তড়িৎদ্বার বিভব কিভাবে সৃষ্টি হয় সেই সম্পর্কে তোমরা অলরেডি জানো। গ্যালভানীয় কোষে যে তড়িৎচালক বল ও তড়িৎদ্বার বিভব সৃষ্টি হয় সেটার মান নান্সড সমীকরণের সাহায্যে নির্ণয় করা যায়। স্ক্রিনে তোমরা একটি ড্যানিয়েল কোষ দেখতে পাচ্ছ। এই কোষটির জিঙ্ক তড়িৎদ্বারটিতে জারণ ও কপার তড়িৎদ্বারটিতে বিজারণ হয়। এখন জিঙ্ক তড়িৎদ্বারে সংঘটিত জারণ বিক্রিয়ার ফলে উৎপন্ন তড়িৎদ্বার বিভব জানার জন্য প্রথমে জিঙ্ক তড়িৎদ্বারটির হাফ সেল রিঅ্যাকশন লিখতে হবে। জিঙ্ক তড়িৎদ্বারে সংঘটিত জারণ বিক্রিয়ায় সৃষ্ট তড়িৎদ্বার বিভবের এক্সপ্রেশনটা তোমরা স্ক্রিনে দেখে নাও। আবার কপার তড়িৎদ্বারে সংঘটিত বিজারণ বিক্রিয়ার ফলে উৎপন্ন তড়িৎদ্বার বিভব জানার জন্য আমাদের কপার তড়িৎদ্বারটির হাফ সেল রিঅ্যাকশন লিখতে হবে। কপার তড়িৎদ্বারে সংঘটিত বিজারণ বিক্রিয়ায় সৃষ্ট তড়িৎদ্বার বিভবের এক্সপ্রেশনটা তোমরা স্ক্রিনে দেখে নাও। এই প্রসঙ্গে তোমাদের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে রাখা দরকার। আমরা অলরেডি জানি যে E সেল ইজ ইকুয়াল টু E ক্যাথোড মাইনাস E অ্যানোড। 1b ও 2b সমীকরণ দুটিকে 3 নম্বর সমীকরণে বসিয়ে আমরা E সেলের মান পাব। এই সমীকরণটি হলো প্রদত্ত গ্যালভানীয় কোষের তড়িৎচালক বল সংক্রান্ত নান্স সমীকরণ। এখন গ্যালভানীয় কোষের তড়িৎচালক বল সংক্রান্ত নান্সড সমীকরণের জেনারেল এক্সপ্রেশনটা তোমরা দেখে নাও। এই নান্সড সমীকরণের সাহায্যে স্ক্রিনে আসা এই নিউমেরিক্যাল প্রবলেমটা তোমরা সলভ করে দেখো তো। প্রথমে প্রদত্ত কোষটির অ্যানোড বিক্রিয়া ও ক্যাথোড বিক্রিয়া লিখে নিয়ে প্রদত্ত কোষটির মোট কোষ বিক্রিয়াটি লিখে নিতে হবে। এই বিক্রিয়ায় অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা হলো 2। আমরা অলরেডি জানি যে E0 সেল ইজ ইকুয়াল টু E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। করসপন্ডিং ভ্যালুগুলো এই সমীকরণে বসিয়ে E0 সেলের মান পাই 0.59 ভোল্ট। কোষ বিভব সংক্রান্ত নান্সডের সমীকরণে করসপন্ডিং ভ্যালু বসিয়ে প্রদত্ত কোষটির কোষ বিভবের মান হয় 0.6195 ভোল্ট।
আজকের ক্লাসে তোমরা যে কনসেপ্টগুলো শিখলে সেই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করে স্ক্রিনে আসা এই নিউমেরিক্যাল প্রবলেমটা তোমরা সলভ করে দেখো তো।